আগামী জুন মাসে আমাদের নতুন মন্ত্রিসভার আবার বৈঠক হবে এবং বিধায়কদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী বসবেন। ওই সময়ে আলু নিয়ে আগামী দিনে আমাদের যে কি পরিকল্পনা আছে বা বাংলার বিভিন্ন বিষয় নিয়ে কি পরিকল্পনা আছে আমাদের বিস্তারিত আলোচনা হবে। নতুন সরকার এসছে বলে আলুর দাম কিছু একটা করবে, না হলে আমাদের লোনের উপরে কিছু ছাড় মুকুব করবে, না হলে হয়তো কিছু স্টোরের ভাড়ায় ভর্তি করবে। অনেক কিছু আশা চাষি সরকারের উপরে করছে। ডবল ইঞ্জিন সরকার আছে, যদি ভারতবর্ষের বাইরে কোনো জায়গায় এক্সপোর্ট করা যায় তাহলে হয়তো আলুর ভবিষ্যৎ অনেকটা কিছুটা ভালো হলেও হতে পারে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। হুগলি জেলার গোঘাট থানা আলু ব্যবসায়ী সমিতির তরফে আজ গোঘাটের নবনির্বাচিত বিধায়ক প্রশান্ত দিগারকে সংবর্ধনা দেওয়া হলো। উক্ত এই সংবর্ধনা প্রদান কর্মসূচিটি আয়োজিত হয় গোঘাট থানা অন্তর্ভুক্ত বদনগঞ্জ মোকামের গণপতি রূপসী বাংলা ইউনিটের নিজস্ব সমিতি গৃহে। যে সংবর্ধনা সভাতে উপস্থিত ছিলেন গোঘাট থানা আলু ব্যবসায়ী সমিতির সমস্ত সদস্যরা। ভারতীয় জনতা পার্টির হয়ে গোঘাট বিধানসভা থেকে প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন গোঘাটের কৃষক তথা আলু ব্যবসায়ী প্রশান্ত দিগার। আলু চাষি, আলু ব্যবসায়ী সহ জনসাধারণ প্রশান্ত দিগারকে বিপুল ভোটে জয়ী করেছেন। আলু ব্যবসায়ী তথা কৃষক পরিবারের সন্তান প্রশান্ত দিগারকে বিধানসভার বিধায়ক হিসেবে পেয়ে গোঘাট থানা আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা খুশি এবং গর্বিত। গোঘাট ছাড়াও আজ বাঁকুড়ার রায়পুর বিধানসভার বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদাকে স্থানীয় আলু ব্যবসায়ীদের তরফে সংবর্ধনা জানানো হয়। রায়পুরের DRMS কোল্ড স্টোরেজে আজ রায়পুর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং DRMS কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের তরফে বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদাকে সংবর্ধনা দেওয়া হয়। ইন্ডিয়া পটেটো নিউজের মুখোমুখি হয়ে বাংলার বর্তমান সরকারের আলু নিয়ে পদক্ষেপ ও আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন গোঘাট বিধানসভার বিধায়ক প্রশান্ত দিগার, এক্সক্লুসিভলি শুনে নিন। সেই সঙ্গে শুনুন আলু নিয়ে গোঘাট থানা আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বদের মন্তব্য। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি প্রথম দেখে থাকলে ফলো করুন। প্রতিবেদনটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক ও ব্যবসায়ী মহলে পৌঁছে দিন। নমস্কার। প্রশান্ত দা, গোঘাটের আলু চাষি এবং ব্যবসায়ীরা আপনাকে বিধায়ক করে বিধানসভাতে পাঠিয়েছেন। তো গোঘাটের কৃষক ও ব্যবসায়ীদের কল্যাণের জন্য কোন কোন পদক্ষেপ নেবেন বলে মনে মনে ভেবে রেখেছেন? দেখুন, আমি যখন ভোট প্রচারে বেরিয়েছি তখনই আমি বলেছি যে আমি যেহেতু নিজে একজন কৃষক পরিবারের সন্তান আর আমি নিজেও এই কৃষি পণ্যেরই ছোটখাটো একটা ব্যবসা করি, তো সেই হিসেবে আমি এই কৃষকদের কি দুর্দশা আর আমরা বর্তমান সময়ে বিগত সরকারের আমলে ব্যবসাদারদের কি দুর্দশা ছিল সেটা আমার থেকে ভালো উপলব্ধি খুব কম মানুষেরই আছে। কারণ আমি প্র্যাকটিক্যাল, আমি বুঝি যে আমরা কিভাবে বিগত সরকার আমাদেরকে কিভাবে পেছিয়ে দিয়েছেন, কিভাবে আমাদেরকে বিভিন্ন সময় আমাদের উপরে ভুল নীতি প্রয়োগ করে আমাদেরকে আর্থিকভাবে পেছিয়ে দিয়েছেন। আমাদেরকে বিগত সরকার মানে পাচারকারী, এই আলু ব্যবসাদারদেরকে পাচারকারী তকমা দিয়েছেন। উনি আমাদের আলু ব্যবসায়ীদেরকে অনৈতিক ভাবে বর্ডারেতে আলু আটকে দিয়েছেন। ব্যবসাদাররা যখন ওনাদের সাথে কথা বলতে গেছেন তাদেরকে অনৈতিক ভাবে আটকে দিয়েছেন। এরকম বিভিন্ন দমন পীড়ন নীতি বিগত সরকার করেছেন। বর্তমানে আমাদের যে সরকার এসেছে, আমি সরকারের পক্ষ থেকে আমি আমাদের সরকারের নির্দিষ্ট যে দপ্তর আছে এই কৃষি বিপণন দপ্তর থেকে আগামী দিনে যে কৃষি দপ্তরে যিনি দায়িত্বে আসবেন, সর্বোপরি মুখ্যমন্ত্রী আছেন, ওনাদের কাছে এই আলু ব্যবসায়ী তথা কৃষক সমাজের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যাতে আগামী দিনে সুষ্ঠুভাবে সমাধান হয় সেই জন্য আমি নিশ্চিতভাবে লিখিত আকারে দেবো এবং কথা বলবো সংশ্লিষ্ট দপ্তরের সাথে। বাংলার সমস্ত কৃষকদের বক্তব্য যে প্রাক্তন সরকার আলু কিনবো বলে কিনেনি, এই সরকার যাতে ন্যূনতম 950 টাকা প্রতি কুইন্টাল দামে আলু কেনে, এ বিষয়ে আপনার মতামত কি? দেখুন, ওইটা ছিল প্রাক্তন সরকার। আগের মুখ্যমন্ত্রী উনি ঘোষণা করেছিলেন মার্চ মাসে যখন আলুটা উঠছিল তখন বলেছিলেন যে 950 টাকা দরে কৃষকদের কাছ থেকে সরাসরি আলু কিনে নেবেন। কিন্তু আমরা প্রত্যেকেই জানি কৃষকদের কাছ থেকে একটি প্যাকেটও আলু কিনা হয়নি। তো এখন আলুটা কৃষক এবং ব্যবসাদারদের প্রচেষ্টায় আলুটা কিন্তু কোল্ড স্টোরে মজুদ আছে। তো আগামী দিনে যাতে কৃষক এবং ব্যবসাদাররা আলুর ভালো দাম পায়, মূল্য পায়, সেই জন্য সরকারি যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল আস্তে আস্তে করে একটা একটা করে সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেমন আমাদের বিগত যে সরকার ছিল সেই সরকার বর্ডার আটকে দিয়েছিল এবং ওনার নীতি ছিল আলুতে যখনই একটু দাম বাড়বে কৃষক এবং ব্যবসাদাররা যখন আলুতে 2 টাকা লাভের মুখ দেখবেন তখনই উনি বর্ডারটা আটকে দিবেন। উল্টো দিক থেকে যখন কৃষক এবং ব্যবসাদাররা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তখন উনি নিজেকে গুটিয়ে নেবেন এবং নীরব থাকবেন। এই যে দুমুখ নীতি, এই নীতি থেকে বর্তমান সরকার বেরিয়ে আসবেন এবং আগামী দিনে কৃষক এবং ব্যবসাদারদের যে স্বার্থে তাদের উন্নয়নের জন্য যা যা করণীয় আমাদের নতুন সরকার সেটাই করবেন। আলু নিয়ে আলুর কল্যাণের জন্য কি কি পদক্ষেপ নিতে পারে বলে মনে হচ্ছে? কানাঘুষোয় কি শুনতে পাচ্ছেন?
আগামী জুন মাসে আমাদের নতুন মন্ত্রিসভার আবার বৈঠক হবে এবং বিধায়কদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী বসবেন। ওই সময়ে আলু নিয়ে আগামী দিনে আমাদের যে কি পরিকল্পনা আছে বা বাংলার বিভিন্ন বিষয় নিয়ে কি পরিকল্পনা আছে আমাদের বিস্তারিত আলোচনা হবে। তারপরেই কিন্তু আমি আপনাকে বিশেষভাবে বলতে পারবো। এখন যেটা আমাদের করণীয় ছিল বর্ডারটা উন্মুক্ত করা এবং কৃষকদেরকে অন্তত খোলা মাঠ ছাড়া, যে তারা ব্যবসাদারদেরকে যে না তারা কৃষক তার ফসল ফলিয়েছে, তার কষ্ট করা ফসল কোথায় বিক্রি করবে, কিভাবে বিক্রি করবে সেটা কৃষক ঠিক করবে। আর ছোট ছোট ব্যবসাদার যারা কৃষকদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে এবং নিজেদের কর্মসংস্থান এর মধ্য দিয়ে করে, তাদেরকে আমরা কিন্তু যে বাধাগুলো ছিল সেই বাধাগুলো প্রাথমিক পর্যায়ে সরিয়ে দেওয়া হয়েছে এবং আগামী দিনে খুব দীর্ঘমেয়াদী যে প্রকল্প নেওয়া উচিত এই সমাজটাকে বাঁচাতে কৃষক এবং ব্যবসাদারদেরকে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আগামী জুন মাসের মন্ত্রিসভায় হবে। আমার শেষ প্রশ্ন যে এবারে আলু কেন্দ্রিক অধিকাংশ বিধানসভাতেই ভারতীয় জনতা পার্টির বিধায়করা জয়ী হয়েছে, তো তৃণমূল সরকারের অন্যতম পতনের কারণ কি আলু? আলু তো অবশ্যই, আলু একটা বড় ম্যাটার। কারণ আলু চাষিদের উপরে 2013 সালে উনি আলু চাষিদের উপরে প্রথম ভুল নীতি প্রয়োগ বা দমন পীড়ন শুরু করলেন। তার পরবর্তীকালে আলু চাষি ব্যবসাদার উভয়ের উপরই যেভাবে উনি বিভিন্ন ভাবে মানে আক্রমণ সানিয়ে নিয়েছিলেন এবং আলু চাষি ব্যবসাদাররা কিন্তু একটা পরিবেশ চাচ্ছিলেন যে একটা ভালো পরিবেশ যদি তৈরি হয়, অর্থাৎ ইলেকশন কমিশন 2026-এ উনি সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশনটা সম্পূর্ণ করতে পারার ফলে যেটা হয়েছে, মানুষের অধিকারটা সুনিশ্চিত ভাবে ওনারা প্রয়োগ করার সুযোগটা পাওয়ার ফলে যেটা হয়েছে, ওনারা দুহাত ভরে আমাদের সরকারকে আশীর্বাদ দিয়েছেন এবং আমাদের বিধায়কদেরকে বিভিন্ন জায়গায় আলু অধ্যুষিত এলাকায় দুহাত ভরে আশীর্বাদ দিয়ে ওনারা জিতিয়েছেন। আর আমরা ওনাদেরকে আশ্বস্ত করছি, অর্থাৎ কৃষক সমাজকে এবং আলু চাষি ব্যবসাদার সকলকে আশ্বস্ত করছি যে আমরা আপনাদের সাথে আছি। আগামী দিনে আপনাদের যে বিষয়গুলো আছে, আপনাদের যে দাবি দাবাগুলো আছে, নিশ্চিতভাবে আমাদের সরকার এগুলো বিবেচনা করে দেখবেন এবং আমরাই সেই বিষয়েতে সরকারের যে সমস্ত কর্তৃপক্ষ যারা দায়িত্বে থাকবেন, যে সমস্ত মন্ত্রী বলুন আমলা বলুন, তাদের সাথে আমরা বিধায়করা কথা বলবো, বলে এই বিষয়গুলো আগামী দিনে মিটিয়ে নেওয়ার চেষ্টা করব। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। চন্দ্রশেখর দা নমস্কার। নমস্কার। আপনাদের প্রিয় সাথী প্রশান্ত দাদা আপনাদেরই গোঘাট থেকে বিধায়ক হয়েছেন। আলু ব্যবসায়ী এবং কৃষক হয়ে কেমন লাগছে বলুন একবার। আমাদের লাগছে ভালো, কারণ আলু ব্যবসায়ীদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা উনি উপলব্ধি করেছেন, সেই জন্যই এবং আমাদের সেই যন্ত্রণার কথা আমরা যেমন বারে বারে বিগত সরকারগুলোকেও বলেছি, আজকে সরকারের কাছেও আমরা আবেদন রেখেছি। আমাদের সংগঠনটা হচ্ছে অরাজনৈতিক সংগঠন। আমাদের সংগঠনের রং হচ্ছে সাদা। আমরা সব রাজনৈতিক দলের সমর্থকরা এক জায়গায় সংগঠিত হয়ে এই সরকারকে আমরা স্বাগত জানিয়েছি একটা কারণেই, এবং আমাদের যে বিধায়ক হয়েছেন উনি ব্যবসায়ী এবং বিধায়ক, এই দুইয়ের সমন্বয়ে আমাদের দুঃখ যন্ত্রণার কথা উনি বুঝবেন। কারণ আমরা অরাজনৈতিক সংগঠন করলেও আমরা সামাজিকভাবে আমরা মনে করি আমরা একজন সমাজসেবী। কারণ চাষিদের উৎপাদিত ফসল
কিনে বিপণন করে সেই টাকা এনে আমরা তার কাছে পৌঁছে দিই। এই জন্যই হচ্ছে আমরা আমাদেরকে সমাজসেবী বলে মনে করি, কিন্তু কেউ কেউ আমাদেরকে বিরূপ মন্তব্য করতেন। সেই জন্যই আজকে যারা আমাদের সরকারে এসেছেন তাদের কাছে আমাদের বক্তব্য যে আমাদের যন্ত্রণা, আমাদের ব্যবসা করতে যে বারে বারে আমরা প্রতারিত হয়েছি সেটা যাতে না হয় তিনি বলেছেন আমাদেরকে। আমি ও একজন ব্যবসাদার, অতএব আমার যন্ত্রণাটা আপনাদের যন্ত্রণা, সেটাকে আমি নিশ্চয়ই সরকারিভাবে সেটাকে সমাধান করার চেষ্টা করব এবং বিভিন্ন দিক থেকে আলোচনা শুরু করেছেন। আগামী দিনেও যদি আমাদের এই যন্ত্রণার কথা ওনারা ভাবেন, এই কথা বারে বারেই আবেদন করেই আমাদের সংগঠন আগেই নিয়ে যাব। আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রশান্ত দাদা ছাড়া আর কে কে এসেছিলেন বা আপনাদের সমিতিগতভাবে কারা কারা ছিলেন? আমাদের জেলা কমিটির সভাপতি আমাদের গোলাম দাস ছিলেন এবং ওনাদের মন্ডল সভাপতি ছিলেন এবং হচ্ছে আমাদের ব্যবসায়ী কাম বিধায়কের পিতা মাননীয় জগবন্ধু বাবু ছিলেন এবং আমাদের গোঘাট থানা আলু ব্যবসায়ী সমিতির থানা কমিটির সদস্য এবং অন্যান্য সদস্যরাও এখানে উপস্থিত ছিলেন। তো এমএলএ সাহেব নিজে বক্তব্য রাখছিলেন, আমি শুনছিলাম, উনি বলছিলেন এইবারে যারা বিধায়ক হয়েছেন মানে শাসক দলে ভারতীয় জনতা পার্টির প্রায় 5 জন এমন রয়েছেন যারা আলু ব্যবসা করতেন বা কিংভর মালিক, অর্থাৎ আলু নিয়ে এবারে একটা ভালো কিছু হতে চলেছে নাকি এই 5 বছরে? আশা করছি করবেন। তা এখন যা বর্তমান সরকার যে পদক্ষেপ নিচ্ছেন তার ফলপ্রসূ হলেই আমরা বুঝতে পারবো যে আলু নিয়ে তারা কিছু ভাবছেন এবং আগামী দিনে আলু ব্যবসায়ীদের কথা ভাবছেন, আলু কৃষকদের কথা ভাবছেন, তখনই প্রমাণিত হবে। গোঘাট থানা অন্তর্ভুক্ত 12টা ইউনিট, 15টা পরিষদ। আজকে প্রত্যেকটা ব্যবসায়ী প্রত্যেকে আমরা একই ছাদের তলায় এসেছেন, তাহলে কি আজকে এখানে কি কোনো আলু নিকাশ হয়নি, মানে কোন স্তর থেকে? না, নিকাশই হয়েছে, তবুও তার মাঝখানে আমরা এই দিনটা ওনার ডেট অনুযায়ী করেছিলাম তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, যে আমাদের এলাকার বিধায়ক যিনি হচ্ছে ব্যবসাদার, সেই জন্যই আমাদের যন্ত্রণার কথা উনি বুঝবেন এইটা ভেবেই আমরা ওনাকে সম্বর্ধনার জন্য এনেছিলাম। রেডি জ্যোতি আলু দাম কি আছে গোঘাট থানা অন্তর্ভুক্ত যে 15টা স্টোর আছে? যে ওটা হচ্ছে এলাকা ভিত্তিক হয়, 670 থেকে 700 টাকা রেডি আলুর দাম আজকে কুইন্টাল, গড় কুইন্টাল। আর বন্ডের বাজার ওই ধরুন 170 থেকে 200 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। মার্কেট কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? একই মার্কেট। এমএলএ সাহেব তো আলু ব্যবসা করেন, উনি আলুর মার্কেট নিয়ে কি বার্তা দিলেন যেটা আমি জিজ্ঞেস করতে পারলাম না, লাস্টে কথা বলছিল? শুনুন, গোটা ভারতবর্ষ জুড়েই যা আলুর ফলন এবং স্টোরগুলো যা ভর্তি হয়েছে, আগামী দিনে আলুর দাম নিয়ে আশা করা খুবই কঠিন, কিন্তু তবুও যদি সরকার বিদেশে পাঠাতে পারেন এবং সৎ পরিকল্পনা করে সেই আলু কিনে নিয়ে যদি চাষি এবং ব্যবসায়ীদিকে বাঁচাবার চেষ্টা করেন তবেই বাঁচবে। শান্তিবাবু নমস্কার। নমস্কার। শান্তিবাবু, এই মুহূর্তে 3টে জিনিস বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে যদি সরকারি পদক্ষেপ নেয়। কেউ কেউ বলছেন আলু সহায়ক মূল্যে কিনতে হবে, কেউ কেউ বলছেন কৃষি ঋণ মুকুব, আর কেউ কেউ বলছেন স্টোর ভাড়াতে ভর্তুকি। এই 3টের মধ্যে কোনটা হলে প্রত্যেকে উপকৃত হবে? ধরুন 3টের মধ্যে একটা হলো। এখন বর্তমান যা পরিস্থিতি, আলুটা ভর্তুকি থেকেও যদি আলুটা বাইরে পাঠানো যায়, আমাদের ইন্ডিয়ার বাইরে বা অন্য জায়গায় যদি পাঠানো যায়, বিদেশে রপ্তানি করতে পারলে আলুটা এখান থেকে কমাতে পারলে তবেই ভালো। কারণ আমাদের সর্বভারতীয় প্রোডাকশন বেশি এবং সংরক্ষণও বেশি, সেই জায়গায় আলুর দাম বৃদ্ধি করতে গেলে আলুটা কিনে নিয়ে বাইরে যদি কোথাও পাঠানো যায় বা কোনো ব্যবস্থা করা যায় তাহলে আমাদের কিছুটা সুরাহা হবে, এরকম আমরা ভাবছি। আলুর আগামী দিন নিয়ে কি ভাবছেন, মানে বাজার মার্কেট? আগামী দিনে বাজার যে খুব ভালো হবে তা কিছু নেই, হয়তো এরকমই চলবে বা কিছুটা হয়তো আশা রাখছি আমরা যে আমাদের নতুন সরকার গঠন হয়েছে, হওয়ার পর তাদের পদক্ষেপ অনুযায়ী হয়তো কিছুটা হলেও হতে পারে, এরকম আশা ভরসা রাখছি। গোলাম বাবু নমস্কার। নমস্কার।
মোটামুটি এপ্রিল মাস থেকে হুগলি জেলায় মানে গোঘাট সহ অন্যান্য জায়গার কথা বলছি, মানে এপ্রিল মাস থেকে টুকটুক করে আলু নিকাশি শুরু হয়েছে। এপ্রিল এবং মে মাসে হুগলি জেলায় যে পরিমাণ আলু রয়েছিল মোটামুটি কত পার্সেন্ট বেড়ে বলে মনে হচ্ছে দুটো মাস মিলিয়ে? দেখুন, আমাদের হুগলি জেলা তথা সারা পশ্চিমবঙ্গে যে আমাদের ভোট হলো তার জন্য লেবার তো আসেনি, একটু লেট হয়েছে। আর বাইরে আলুটাও যথেষ্ট বেশি ছিল, এখনো আছে কিছু কিছু জায়গায়। আমাদের চাপাডাঙ্গা সাইডে কিছু আলু আছে, বালিদানগঞ্জের দিকে কিছু আলু আছে, সোদপুরের দিকে কিছু আলু আছে, তারকেশ্বরের দিকে কিছু কিছু ছেটে ফোটা আছে অবশ্য ওইখানটায়। তো সেই জায়গায় আমাদের যে কারণের জন্য যে আমাদের কলকাতা তো 24 ঘন্টা আলুটা চলে যায় 12 ঘন্টার মধ্যে, তো এই আলুটা ওই লোকাল আলুটা যাচ্ছে। স্টোরের আলুটা আমাদের অন্ধ্র উড়িষ্যার জন্য খুলেছে, তো সেইটা আমাদের আরামবাগ গোঘাট একটু আগে খুলেছে, বাকি অন্যান্য স্টোরগুলো অন্যান্য থানা স্টোরগুলো একটু পরে খুলেছে। তো সেখানেতে নিকাশির হার খুবই কম। আমাদের যেটা আশা করেছিলাম যে মে মাসে একটা নিকাশি হবে, কিন্তু আশাটা তো করেছিলাম, কিন্তু মে মাসের নিকাশি হওয়ার সে পরিস্থিতিটা ছিল না। খুব কম, চাহিদাও কম, যোগানও কম, যে কারণে মার্কেটটা একইভাবেই আছে। আমাদের না 10% হবে না, 2 মাস মিলিয়ে না হবে না। 10-এর নিচেই হবে। জামপালু হুগলি জেলায় এখনো যা আছে মোটামুটি কতদিন চলবে? এখনো ধরুন 10 দিন, আমাদের মোটামুটি কম বেশি 10 দিনের আশপাশ চলে যাবে। আর তো নেই কোনো পুলিশি হয়রানি, নেই কোনো তোলা আদায়, নেই কোনো বাধা বিপত্তি ইত্যাদি 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 যাবতীয় যা ছিল না। এমন লাগছে বলুন এই পরিবর্তন? পরিবর্তন দেখুন, এখন প্রথম যারা নতুন আসে অনেক আশা নিয়ে নতুন আসে। নতুন বছর এলেও আমরা অনেক আশা নিয়ে করি যে সামনে বছর ভালো চলবে। নতুন সরকার এসেছে, সেই আশা নিয়ে আমরা আগিয়েছি। আমরা হাত তো সবসময় আমাদের বাড়ানোই আছে সরকারের প্রতি। সরকার যদি সহানুভূতির সহিত আমাদের দিকটা দেখেন তাহলে আমরা তো খুবই ভালো হবে, কারণ আমরা সেটা আশাও করব। যেহেতু আশাটা একটাই কারণ সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য কমিটিকে ডেকেছিল, সেই জন্যই আমরা আশা করছি এই সরকার আমাদের উপর সুনজর থাকবে। এবং শুধু আমাদের ওপরে নয়, শুধু সমগ্র কৃষক মহলের ওপরে। কৃষকদের যে কি দুর্দশা গেছে, প্লাস আমাদের যারা সংরক্ষণকারী আমাদের যে কি দুর্দশার মধ্যে জীবনযাপন করছি বা করেছি, সেটা যারা আলুওয়ালা আছেন তারা সবাই অনুভব মর্মে মর্মে জানেন। আপনারাও ইন্ডিয়া পটেটো অনেক জায়গায় দেখেছেন, ভালোর দিক খারাপের দিক। তো সেই জায়গায় একটা আমাদের বিধায়কের কাছে একটা নতুন মানে পাওনা, যে আলুওয়ালা একটা পার্লামেন্টে গেছেন, যেটা আমাদের সুখ দুঃখের কথাটা উনি সহজে বুঝতে পারবেন না। আলুর লাইনের বাইরের লোক তো অত সহজে বুঝতে পারবেন না। এটা আমরা একটা আশা করছি যে আমাদের জেলার তথা আমাদের গোঘাট থানার বিধায়ক মাননীয় প্রশান্ত দিগর মহাশয় আমাদের সঙ্গে সহানুভূতির সহিত আমাদের দিকটা দেখবেন, কৃষকের দিকটা দেখবেন, এটা আমরা আশা করছি। প্রশান্তদা নমস্কার। নমস্কার। প্রশান্তদা, আমাদের যিনি এমএলএ সাহেব রয়েছেন তিনিও প্রশান্তদা। তো উনি বলছিলেন যে জুনের 22 তারিখে মন্ত্রিসভায় বাজেট পেশ হবে, মোটামুটি আলু নিয়ে ভালো কিছু ঘোষণার জন্য যারা অপেক্ষা করছে তাদেরকে হয়তো জুনের 22 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, তাহলে নাকি? হ্যাঁ, সেই রকমই উনি আমাদের আশ্বস্ত করলেন যে জুনের 22 তারিখে আলু এই ক্যাবিনেট মানে মন্ত্রিত্ব একদম পুরো মন্ত্রিসভা গঠন হবে, ওই সময়ই আলোচনা করবেন। এবং সবদিকে ভালো, উনি আমাদের সাথী ব্যবসায়ী, উনি আমাদের অনেক কিছু উপদেশ দিয়েছেন যে এই বছর আলুর পরিস্থিতিটা খুব একটা ভালো জায়গায় নাই, লাভের জায়গায় খুব একটা নাই। সারা ভারতবর্ষের যে আলু উৎপাদন হয়েছে, এই পরিস্থিতিতে উনি যেটা বলতে চাইলেন যে এখনই কিছু করা সম্ভব নয়, তবে যদি কিছু জায়গা থাকে এই আলুর সম্বন্ধে যদি কিছু উপকার করা যায়, চাষি এবং ব্যবসায়ীদের কথা যতটুকু ভাবা যায় ততটুকুই উনি চেষ্টা করবেন, এই আশ্বাসটা আমাদের দিয়েছেন। আমার বয়স খুব একটা বেশি নয়, আমার এটা জানাও নেই। এর আগে ধরুন যারা যারা সরকার ছিলেন, আপনারা কি এটা জানেন যে মন্ত্রী বা কৃষ্ণ মন্ত্রী নয়, বিধায়কের মধ্যে কোনো পার্টিকুলার আলু ব্যবসায়ী ছিল? হ্যাঁ ছিল, কিন্তু তারা কোনোদিনই আমাদের আলু ব্যবসায়ীদের দিকে তাকিয়ে দেখেননি। কিন্তু আমাদের একটা আশা, এই বর্তমান যে সরকার হয়েছেন এই সরকারে আমাদের আলুর ব্যবসায়ী আমাদের এই দিক থেকেই 5 জন বিধায়ক আছে। অতএব আমরা আশা করব যে আলুর একটা সুদিন আসছে, এই বছর না হলেও আগামী দিন একটা আলু চাষিদের, আলু ক্ষুদ্র ব্যবসায়ীদের একটা সুদিন আসছে, এই আশাটা আমরা করতে পারছি। বন্ধুবাবু নমস্কার। নমস্কার। এই যে আজকে আপনারা প্রথমে একটা কথা বলি, আমার আরেক কিছু নমস্কার করা বাকি আছে, যেটা হচ্ছে যে যারা কৃষিজাত পণ্য উৎপাদন করে, আমি তাদেরকে নমস্কার না জানালে কোনো সবাই বোধহয় সম্পূর্ণ হবেনি। তার কারণ আমাদের কৃষিজাত পণ্য আহার করা ছাড়া বিকল্প আর কোনো অবস্থা নেই।
আমি আপনার প্রশ্নের উত্তর দেবনি, আমার প্রশ্নের আপনি উত্তর দিবেন কয়েকটা। সেটা হচ্ছে কৃষিজাত পণ্য বাজারে দাম কমে গেলে কাদের ক্ষতি হয় বেশি? কৃষিজাত পণ্য দাম যদি কমে যায়, অবশ্যই কৃষকদের ক্ষতি। এমন একটা শ্রেণীর ক্ষতি হয় যে শ্রেণীর ছেলেটা স্কুল না দিয়ে, পড়াতে সময় বেশি না দিয়ে মাঠে সময় বেশি দেয়, যেই বাড়ির মেয়েরা টিভির তলায় সময় না দিয়ে মাঠেতে সময় দেয়, এমন একটা শ্রেণীর ক্ষতি হয় বেশি। এই ক্ষতিটা যদি আপনারা চ্যানেলের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে পারেন, বিশেষ করে যারা কৃষিজাত পণ্য দাম বেড়ে গেলে ঠান্ডা করে বসে থেকে সামাজিকতা করে, বাজারে যে অনেক চ্যানেলে প্রচার করে থাকে যে জিনিসের দাম এত বেড়ে গেল, কেন তারা আসেনি আজকে জিনিসের দাম কমে যাওয়াতে? আপনারাও মাঠে গিয়েছিলেন আমাদের সাথে, আপনাদেরকে ধন্যবাদ জানাবো। না, আমাদের মতো এতটা নিচে থেকে বোধহয় কোনো চ্যানেল দেখায় বলে আমার জানা নেই। আর কয়েকটা কথা বলছি। আজকে যে সভাতে বিধায়ক সাহেব যে কথা বললেন যে বিশাল অঙ্কের একটা খরচা, আজ পর্যন্ত প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এই যে আলুর পিছনে যে একটা বিশাল খরচাটা, এইটা আমরা কোনো সরকারে বোঝাতে পারলাম না, মানে আমাদের বুঝতে চাই না, আমরা ব্যর্থ হয়ে আসছি, তার জন্য বঞ্চনার শিকার হয়েছি আমরা। আমাদের কাছে কৈফিয়ত নেওয়া হয় যে এত টাকা দামে চাষির কাছে আলু কিনে কেন এত টাকা বাজারে দাম। আজকে ভালো লাগলো যে আলুর পিছনে যে একটা বিশাল অঙ্কের খরচা হয় সেটা উনি বলেছেন। এরপরে বলুন আপনি কি বলতে চাচ্ছেন। আলু নিয়ে কি বলবেন? মার্কেট আলু কিছুটা প্রকৃতি নিয়ন্ত্রণ করে, শুধু আলু নয়, সবজি, এটা কাঁচা সবজির মধ্যেও পড়ে, প্রকৃতি কিছুটা নিয়ন্ত্রণ করে। যখনই উদ্বৃত্ত ফসল হয়ে যায় তখন একটা মানে এ তো বেশি দিন রাখার মতো জিনিস নয়, আমাদের 8 মাসের মধ্যে আলুটা বের করতে হবে, আগামী দিনে আবার আলু চাষ হবে। প্রথম থেকেই যদি ব্যবস্থা নেওয়া হতো যে একটা কৃষকের তার জমিতে কত আলু হবে সেটা কৃষক না জানলেও সরকারিভাবে জানে, সারা ভারতবর্ষে এই ধরনের আছে প্রথা, সরকার জানতে পারবে। যদি আগে থেকে বাইরের রাষ্ট্রে পাঠানোর কোনো ব্যবস্থা করতো, এখনো যদি বাইরের রাষ্ট্রে পাঠানোর কিছু ব্যবস্থা করে তাহলেই কিছুটা সুরাহা হবে। তা না হলে ভারতবর্ষের আলু ভারতবর্ষে কিনে বিনা পয়সাও যদি কাউকে দিয়ে দেওয়া হয় তাহলেও সমস্যা মিটবে না। নমস্কার। নমস্কার, ইন্ডিয়া পটেটোকে নমস্কার। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের? আলু নিয়ে এবছর বার্তা, আমরা যে আশাতে ভোট দিয়েছি ওনারাই দেবেন সব থেকে বড় বার্তা। যেখানে আমাদের হুগলি জেলার আলু উৎপাদিত এলাকায় সমস্ত বিধায়ক আছেন 7 জন, ওনারাই বার্তাটা দেবেন। আমরা যেটুকু জানি আলু সারা ভারতবর্ষ ব্যাপী ফলন অতিরিক্ত হয়েছে, লোডিং ও সংরক্ষণও অতিরিক্ত হয়েছে। তবে দামটা আজকের দিনে যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমার মনে হয় দামটা খুব মানে খারাপ জায়গায় আছে। এতটা খারাপ জায়গায় আলুর দাম হওয়া উচিত নয়। আমরা যদি সবাই একটু মনের জোর দিই, আগামী দিনে কিছু সুরাহা হতে পারে বলে আমি ভাবছি। সেন্টিমেন্ট আপনার কি মনে হয় সরকার বদল হওয়ার পর, মানে 4 মে বেলা 12টার পর থেকে আলু সংরক্ষকদের সেন্টিমেন্ট কি বদলেছে? আলু সংরক্ষণকারীদের অতটা সেন্টিমেন্ট গরম হয়নি, হয়েছে চাষিদের। কেন আলু সংরক্ষণকারীরা মোটামুটি কিছুটা বুঝে গেছেন যে এবছর আলু কি হতে পারে, কিন্তু চাষিদের মনে একটা আশার আলো জেগেছে। তারা তো আশা, চাষি তো কোথায় বলে আশায় মরে চাষা, সেরকম তাদের একটা আশা যে নতুন সরকার এসছে বলে আলুর দাম কিছু একটা করবে, না হলে আমাদের লোনের উপরে কিছু ছাড় মুকুব করবে, না হলে হয়তো কিছু স্টোরের ভাড়ায় ভর্তুকি দেবে, অনেক কিছু আশা চাষি সরকারের উপরে করছে। ডবল ইঞ্জিন সরকার আছে, যদি ভারতবর্ষের বাইরে কোনো জায়গায় এক্সপোর্ট করা যায় তাহলে হয়তো আলুর ভবিষ্যৎ অনেকটা কিছুটা ভালো হলেও হতে পারে। ধন্যবাদ, আবারও ধন্যবাদ ইন্ডিয়া পটেটোকে। কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য, একমাত্র কৃষককে বাঁচানোর জন্য, একমাত্র এবছর যদি কৃষি ঋণটা মুকুব করতে পারেন
তাহলে চাষিরা উপকৃত হবে, নাহলে চাষিরা একদম দেয়ালে পিঠ থেকে গেছে। কিন্তু অনেকের তো ধরুন কৃষি অনেকে তো তাহলে অনেক কিছু লোক তো বাদ হয়ে যায়। ম্যাক্সিমাম চাষিরই কৃষি ঋণ আছে, ম্যাক্সিমাম চাষিরই বেশ, তো দেখা যাক কি হয়, তাহলে আমাদেরকে 22 তারিখ অবধি ওয়েট করতে হবে। ওয়েট করতে হবে। যাই হোক, থ্যাংক ইউ সকলকে, ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।